আজকাল প্রণয়ের সঙ্গে তরির দেখাই হয় না বলা চলে। হাসপাতাল থেকে আস্তে আস্তে ঘড়িতে তখন প্রায় 1টা। ততক্ষণে ক্লান্ত তরিও ঘুমে বিভোর। ছোট সালিহা এক হাতে খুব সূক্ষ্মভাবে সব সামলে নেয়। খাওয়া দাওয়া শেষে সুন্দর করে গুছিয়েও রাখে। আবার প্রণয় চলে যায় তার লাইব্রেরি ঘরে। বাকিটা সময় তার ওখানেই কাটে। বর্ষার জানালা দিয়ে টিমটিম করা তারাগুলোর কথোপকথন যেন তাকে ঘিরে। বাতাসে শো শো বয়ে চলা শব্দ শক্ত কাঁচ ভেদ করে আসতে পারে না। তবু হাতটা আলতো করে কাচের উপর রেখে তা স্পর্শ করার ক্ষীণ প্রচেষ্টায় নেমে পড়ে প্রণয়। মাসটা জুলাই। জুলাইয়ের আকাশ, নিস্তব্ধতা, ঠান্ডা, হাহাকার। আচমকা সালিহার হাঁক শোনা গেল। ভাইজান ডুকমো। প্রণয়ের মনের আকাশে বিশাল বিষাদের কালো মেঘেরা খেলা করছিল। হতাশ নিঃশ্বাসগুলো পিছু ছাড়ছিল না। লাইব্রেরির শত শত তাকের একটির সামনে মাত্রই দাঁড়িয়েছিল সে। সালেহার হঠাৎ তাকে ঘাড় ঘুরিয়ে তাকালো, বলল, এই পা দিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকলো সালেহা। হাতে তার চায়ের কাপ। খুব সাবধানে কাপটা টেবিলে রেখে সে আবারও বলল, আর কিছু দিতে হইব ভাইজান? আমি ঘুমাইতে যাই। বলতে বলতে কেমন দুলে উঠল সে। তন্দ্রার দাপটে চোখ তুলে তাকানো কষ্টসাধ্য হয়ে উঠেছে। প্রণয় একটু হাসলো। তার ভাইটা যদি আজ বেঁচে থাকতো তবে হয়তো সালেহার মতোই দেখতে হতো। 5 নম্বর তাকটা থেকে একটা উপন্যাসের বই হাতে নিল প্রণয়। বইয়ে নামটা একটু ছুঁয়ে দেখলো। এরপর পৃষ্ঠা উল্টাতে উল্টাতে বলল, আর কিছু লাগবে না, যাওয়ার সময় দরজা ভিড়িয়ে দিস। সালেহা আস্তে ধীরে চলে যায়। আর চোখে একবার দরজাটা পরখ করে নেয় প্রণয়। তারপর ইজি চেয়ারে গিয়ে বসে। হাতে থাকা বইটা খুব পুরনো, 1 যুগ আগের হয়তো, কিংবা তারও বেশি। উপন্যাসটার জটিল একটা পাতার একপাশে প্রণয় অনভ্যস্ত হাতে একবার বকুল গাছ এঁকেছিল তেনা বেঁকাভাবে। এত কাটাছেঁড়ার মাঝে বোঝার উপায় নেই এটা আদৌ বকুল গাছ। প্রণয় বইটার একটা একটা করে পাতা উল্টালো। 81 নম্বর পাতায় হাত থমকালো তার। উপন্যাসের কিছু লাইন চোখে পড়ল। প্রীতম, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আমি চাই আমার ভালোবাসাটা অপূর্ণ থাকুক। পাওয়া থেকে তো না পাওয়াতেই সুখ বেশি। প্রীতম ছেলেটা হেসে বলে, অথচ আমি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে কাছে রাখতে চেয়েছিলাম। প্রণয়ের কেন যেন লাইন দুটো খুব পছন্দের। বিড়বিড় করে বেশ কয়েকবার পড়ল সে। পেন্সিলের দাগে তৈরি পাশের কৃত্রিম বকুল গাছটা আলতো করেছিল। তরিদের বাসার বকুল গাছটাও এমন, একটুও সুন্দর না। প্রণয়ের মনে পড়ে ছোটোবেলায় যখন তারা গ্রামে যেত, তরিদের বাসাতেই থাকা হতো ওদের। প্রণয় ছোট থেকেই খুব শান্ত ভদ্র ছিল। সারাদিন বই মুখ গুজে রাখত। সেই যে ঘরটায় থাকতো ওখান থেকে স্পষ্ট বকুল গাছটা দেখা যেত। সময়ে অসময়ে গাছ বেয়ে ডালে বসে মনের সুখে গান ধরত তরি। আমারও পরানো যাহা চায়, বকুল ফুল তুমি তাই, ওগো তুমি তাই। 10 বছরে তরি কি মিষ্টি করেই না গাইতো। ভেবে ভেবে প্রণয় শব্দ করে হাসে ফেলল। সেই হাসি লাইব্রেরি ঘরে ঝংকার তুলল যেন, অথচ কেউ শোনাননি, কেউ পাশে নেই। প্রণয়ের ক্ষণিকের হাসি হঠাৎ থেমে গেল। বইটা বন্ধ করে 5 নম্বর তাকে সেটা আবারও রেখে দিল সে। বুকে পাথর জমেছে। তরির হয়তো কিচ্ছু মনে নেই, না থাকারই কথা। তখন তো তার বয়স কম ছিল। প্রণয়ও অত মিশত না। বাসে আজ ভিড় নেই তেমন, তবে জ্যাম খুব। বাস একটু এগোতে না এগোতেই জ্যাম লেগে বাসে থাকতে হচ্ছে। মাহাত যেন খুব উপভোগ করছে ব্যাপারটা। তরি সব সময়ের মতো উদাসীন চোখে দেখছে তাকে। মাহাত সাহেব আজ বায়না ধরেছেন তিনি বাসে করে যাবেন তরির সঙ্গে। তরি মানা করেনি, আবার যেতেও বলেনি। মাহাদের শরীরে গরম বেশি, একটু থেকে একটু হলেই গরমে হাঁপিয়ে যায় সে। এখনও ঘেমে নিয়ে এলাহি কাণ্ড ঘটিয়ে ফেলেছে। শার্টের প্রথম বোতামটা সর্বদা খোলাই রাখে মাহাত। এবার দ্বিতীয় বোতামটাও খুলে কলার ঝাঁকাতে ঝাঁকাতে বলল, কথা বলছো না কেন তোরি? ভালো লাগছে না আমার। কণ্ঠেই সুস্পষ্ট তেতো মেজাজ উগড়ে আসতে চাইছে। তরি একবার মাহাদের দিকে তাকালো, ব্যাগ থেকে রুমাল বের করে এগিয়ে দিল। আপনি শুধু শুধু নিজে দেরি করছেন, আমরা এখনো বাড়ির অর্ধেক রাস্তা আসিনি। একটা ছেলেকে বিকেলবেলা উড়ে ধরা মারার কথা ছিল আমার, সেটা না করে আমি তোমার সাথে চুপচাপ বসে আছি। তোমার কি ভালো লাগছে না? তরি তপ্ত নিঃশ্বাস ফেলল। সরাসরি তাকিয়ে বলল, আপনি এত বাজে কেন মাহাত? তুমি তো পাষাণ কেন? তরি আর কিছুই বলল না। মুখ মলিন করে অন্য পাশে চেয়ে রইল। পাশে বসে থাকা মাহাত কিন্তু থেমে নেই। একটু স্থিরতা নেই লোকটার মাঝে। সরব তার বাহু টেনে নিজের কাঁধে মাথা চেপে ধরল। তরির চোখ বড়সড় হয়ে গেল মুহূর্তেই। ভর কালো খুব। হন্তদন্ত কণ্ঠে বলল, বাজে মানুষ, মাথা গেছে আপনার। চুপ থাকো তোরি।
আই চুপ থাকো, দেখি সরুন। চোখের চাহনি কঠোর করল মাহাত। তরি হাত নড়াচড়া ক্ষীণ থামালো। ম্লান কণ্ঠে জিজ্ঞেস করলো, এমন করছেন কেন? তুমি ক্লান্ত তাই। তরি তবু শান্ত হলো না। আশেপাশে নজর ঘোরালো। কলেজ পড়ুয়া দুটো মেয়ে তাদের পাশের সিটে বসে আছে। ওরা কেমন ডাব ডাব করে তাকিয়েছিল। তরি তাকাতেই মুখ ভরে হাসলো। লজ্জায় আড়ষ্ট তরি সরতে নিলেই মাহাত বলে, চোখ বন্ধ করো তরি, কেন? চোখ বন্ধ করো, তারপর বলছি। তরি সত্যি সত্যি নেত্রপল্লব একটার পর সঙ্গে অন্যটা মিলিয়ে নিল। তার ধীর কণ্ঠে বলল, করেছি। এবার চোখ বন্ধ করে রাখো, কথা বলবে না। তরি তাই করলো। শরীর যেন আস্তে আস্তে ছেড়ে দিল। বন্ধ চোখের কালো গভীরতা বাড়ল, একটু একটু করে বেড়েই চলল। তরির যখন ঘুম ভেঙেছে তখন আকাশে সন্ধ্যা নেমে এসেছে। মাছ স্থির চোখের সামনের দিকে চেয়ে চেয়ে কী যেন দেখছে। তরি একটু নড়ে চড়ে উঠল, প্রশ্ন করল, 7টা বাজবে একটু পর। তরি দীর্ঘশ্বাস ফেলে খুব আস্তে বলল, আজকেও দেরি হয়ে গেছে, মামি বকবেন খুব। অথচ মাহাত কথাটা শুনে ফেলল। শুধালো, তোমার মামি তোমার সাথে এমন ব্যবহার কেন করে? ছোট ছেলে তৈয়ব আমাদের বাড়ির ছাদে খেলতে গিয়ে নিচে পড়ে গিয়েছিল, বেঁচে ফিরেনি আর। তখন থেকে মামি আমাদের তেমন পছন্দ করেন না। মাহাত শুনল, বুঝল, বিষয়টা এড়িয়ে বলল, তোমাকে না মিথ্যা বলে কিছু পয়েন্ট দিয়েছিলাম, শিখেছ? দেখি একবার মিথ্যা বলো তো। মাহাদের ভাবভঙ্গি নিমিশে বুঝে ফেলল তরি। হেসে বলল, মাহাতকে কেউ পছন্দ করে না। মাহাত নাক কুঁচকে বলল তখন, মিথ্যেটা আমার পছন্দ হয়নি। বলো, মাহাতকে কেউ ভালোবাসে না। হুইল চেয়ারে চিন্তিত মুখে বসে আছে নূপুর। হাতে থাকা মোবাইলে ডায়াল লিস্টে গিয়ে বারবার মাহাতকে কল লাগাচ্ছে, কিন্তু উপাস থেকে আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে না। হতাশ নূপুর এক হাতে হুইল চেয়ারের চাকা ঘুরিয়ে এদিক ওদিক পায়চারি করছে। মাঝে মাঝে চিন্তিত নজরখানা স্থির হয়ে আটকেই যাচ্ছে ফোনের স্ক্রিনের ওপর। রশিদ মুখটা ভীষণ বেচার করে বললেন, তুই তখন ওরে বিয়ার কথা কইলি কেন? বিয়ার কথা হই নাই তো ফোন তুলতাছে না পোলাটা। রিং হতে হতে কল কেটে গেল আরও একবার। নূপুর এবার আর কল দিল না, চোখ মুখ কুচকে তাকালো বাবার দিকে, বলল, আমি না কইলে কি ভাইয়া জানতো না? ভালো করছি, বইলা দিছি। বিরক্ত হওয়ার ঢাক যেন একটু বাড়ল। ফ্যাকাশে নয়নে মায়ের দিকে তাকালেন রশিদ। খড়খড়ে কণ্ঠে বললেন, আম্মা, তোমার নাতির কথা শুনছো? পোলায় ফোন না ধরলে, ওর মতামত না জানলে আমি কহুর লগে মাহাদের বিয়ার কথা লাগামো কেমনে? নুরুন্নেসা ভীষণ শান্ত মেজাজে সাজানো পান মুখে পড়লেন। পান চিবুতে চিবুতে অস্পষ্ট কণ্ঠে বললেন, তোর মনে হয় দাদু ভাইরে ওই মাইয়া বিয়া করব? কেন কইতো না? আমার ছেলে কি কোন অংশে কম নাকি? আগে নিজের ছেলেরা চাকরি বাকরি করতে ক, বেকার ছেলেরে কি তুই মাইয়া দিবি? রশিদ ক্ষণিকের জন্য চুপ হয়ে গেলেন, তবে দমলেন না। জোর গলায় উত্তর দিলেন, ও একটু সময় চাইতাছে, পরে দেখো কিছু একটা কইরাইব। জবাবে নুরুন্নেসা সব জানতার মতো মাথা দুলালেন, শুধু মুখ তার কুঁচকে রাখা। মাহাত যে কী করবে তিনি সেটা ভালোই জানেন। রশিদ নুরুন্নেসার তাচ্ছিল্য ভরা মুখশ্রী সহ্য করতেই পারলেন না। আফসোসের সুরে বললেন, আজ যদি শাহান বাইসা থাকতো। নূপুর মিটিমিটি মুখে মা ছেলে নীরব যুদ্ধ দেখছে। মাঝে মাঝে নিঃশব্দে দম আটকানো হাসি হাসছে। সে ইচ্ছে করে মাহাতকে কুহুর কথা বলে দিয়েছিল। কুহু মেয়েটাকে তার পছন্দ না, বেশি সুন্দর হওয়ায় অহংকার খুব। নূপুরের বাসায় এসে নূপুরকেই কতগুলো কথা শুনিয়ে গেল ওই দিন। ওর পা নেই বলে নাকি কেউ ওকে বিয়ে করবে না, ভালোবাসবে না। নূপুর এইসব কথায় কিন্তু মন খারাপ করে না, দিব্যি থাকে, কিন্তু ভেতর ভেতরে রেগে আগুন হয়ে যায়। পারলে কুহু মেয়েটার নাকে মুখে 2 ঘা লাগিয়েই দিত। বিস্তর আকাশটা কালো চাদরে ঢেকে আছে। বাসের গতিপথ ধরে শাঁসা বাতাস জানালা গলিয়ে ঢুকছে। সহসা ঠিকমতো চোখ তুলে তাকাতে পারছে না দূরে, পলক ঝাপটাচ্ছে বারবার। মাহাত একবার দূরের দিকে তাকালো, হাত বাড়িয়ে জানালা বন্ধ করে দিতেই মেয়েটা জানতে চাইল, বাতাস বেশি, একটু পর নেমে যাবো আমরা। তরি হতাশ নিঃশ্বাস ফেলল। দুনিয়া এদিক ওদিক উল্টে গেলেও বোধহয় এই লোকের তেরা কথা বলা বন্ধ হবে না। হঠাৎ অল্প শব্দে ফোন বেজে উঠল। তরি ভাবলো হয়তো তার কল এসেছে। ব্যাগ ঘেটে ফোন বেরও করলো সে, কিন্তু না, মাহাদের ফোন বাজছে। লোকটা কপাল কতগুলো বলি রেখা ফেলে পকেট হাতড়ে ফোন বের করলো। স্ক্রিনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, কয়েক সেকেন্ডের মতো, তারপর ফোনটা সাইলেন্ট করে পকেটে রেখে দিল। তরি জিজ্ঞেস করলো,
কে কল করেছে? বাবা। তাহলে ধরছেন না কেন? মাহাত রয়েসে উত্তর দিল, ইচ্ছে করছে না। বাসের চাকা আস্তে আস্তে থেমে গেছে। তরি আর দেরি করলো না, ওড়না গুছিয়ে নেমে পড়ল। মাহাতও নামলো। রাস্তার চারিদিকে একবার নজর বুলিয়ে বলল, রিক্সা নেবে? তরি প্রশ্নটা শুনে তৎক্ষণাৎ জবাব দিতে পারল না। তার ব্যাগে আর মাত্র 800 টাকা আছে। মাসের আরও 15টা দিন বাকি। 2 বই এখনও কেনা হয়নি। এই সপ্তাহে একটা কিনতেই হবে। বাবার থেকে এই মাসে আর টাকাও নেওয়া সম্ভব না। মনে মনে সব হিসাব কষে নিল তরি। রিকশায় চলাটা এখন বিলাসিতা হয়ে যাবে। একটুই তো পথ। হেঁটে হেঁটে যাব, রিক্সায় চড়তে ইচ্ছে করছে না। তৎক্ষণাৎ মাহাদের শান্ত স্থির চাহনি পড়ল তরির ওপর। মিথ্যেটা ধরে ফেললো কি বোঝা গেল না। ধীর গলায় বলল, আচ্ছা চলো। আপনিও যাবেন আমার সাথে? আমার ওদিকে কাজ আছে, নয়তো তোমার সাথে আসতাম নাকি। তরির জানা মতে মাহাদের তো ওদিকে কোনো আত্মীয় নেই। সে এই পথে আসেও তরির জন্য। কপাল কুঁচকে সে কিছু বলতে নেওয়ার আগে মাহাদ তার হাত ধরে রাস্তার বাম পাশের অভিজাত এলাকাটার ভেতর ঢুকে পড়ল। কথা বলার সুযোগ দিল না একদমই। কিন্তু তরি চুপ রইল না। মাঝপথে উঁচু নিচু গলায় ধমকালো, হাত ধরেছেন কেন? এটা আমার নিজের এলাকা, লোকে দেখলে কি বলবে? মাহাদ হাত ছাড়ল না, শক্তি বাড়ালো। বড়সড় চোখে চেয়ে বলল, তোরি, কাকে ধমকাচ্ছ? আমি তোমার বড় না? সঙ্গে সঙ্গে তরি অল্প মিয়ে গেল। আপনি শুধু শুধু এত কষ্ট করছেন, আমার মানা শুনছেন না। মাহাদ শুনল, উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না। তরি আবারও বলল, আমি আপনাকে ভালোবাসি না, পছন্দ করি না। এটা কেন মেনে নেন না? আপনার পরে অনেক কষ্ট হবে। আমি কষ্ট পেতে পেতেই বড় হয়েছি। এখন পাথরের চামড়া হয়ে গেছে, কিছু গায়ে লাগে না। আর কিছু? বুকের ভেতর থেকে আস্তে আস্তে করে কী যেন বের হলো। ভালো কিছু না, খুব খারাপ কিছু। আর্তনাদ, যন্ত্রণা, হাহাকারের মতো কিছু। তরি চাপিয়ে রাখতে পারেনি। মাহাদের হাস্যোজ্জ্বল মুখটা কেমন গুরুগম্ভীর হয়ে আছে। তরির সাথে কথা বলছে না। প্রণয়ের বাড়ির কাছাকাছি আসতেই তরি আমতা আমতা সুরে প্রশ্ন করল, আপনি এই এলাকায় না? কি কাজে এসেছেন? কি কাজ? মাহাদের উত্তরটাও ছিল এমন। তোমার জানা উচিত, মাহাত প্রচুর মিথ্যা বলে। তরির মামার ছোট্ট উঠানটায় একটা বেঞ্চ আছে, সিমেন্টের তৈরি। দুজন বসতে পারে এমন। তরি গেট দিয়ে ভেতরে ঢুকতে প্রথমে সেদিকে তাকালো। প্রণয় বসে আছে। তাকে দেখে কেমন রুক্ষ কণ্ঠে বলে উঠল, আপনাকে ছেলেদের থেকে দূরে থাকতে বলেছিলাম। তরির চোখ সরু হয়ে এলো। অসহ্য লাগলো কথাটা। কঠিন স্বরে বলল, আপনার কথা আমি শুনবো কেন? আবারও অর্ণবের মতো পরিণতি চাচ্ছেন আপনি? তরি রেগে গেল এবার। এই লোকের সমস্যা কি? সবসময় অতীত নিয়ে পড়ে থাকে কেন? রাগ সামলানো দুষ্কর হয়ে গেল। ঠোঁট কাঁপলো অনেক কিছু বলতে, তবে এটুকুই বলতে পারলো, আপনার মতো জঘন্য লোক আমি দুটো দেখিনি। আপনি কি মনে করেন অর্ণব আমার দুর্বলতা? প্রণয় জবাব দিতে সময় নিল। অচেনা কণ্ঠে বলল, আপনার শরীরের দাগগুলো আপনাকে পোড়ায় না তরি? তরি আর সহ্য করতে না পেরে চেঁচিয়ে উঠল, আপনি এত কিছু কিভাবে জানেন? কে বলেছে? আপনি তো ছিলেন না তখন। মা বলেছে। নিশ্চল চোখচোরা তোখর করে চেয়ে আছে প্রণয়। গম্ভীর মুখটা ভীষণ বিষণ্ণতায় জড়িয়ে দেখছে তরিকে। শান্ত মেয়েটার হঠাৎ রেগে যাওয়াটাকে। তরির ওড়না অবাধ্যভাবে কুঁচকে আছে। দৃষ্টিতে কি মারাত্মক তেজ। প্রণয় নিঃশব্দে নিঃশ্বাস ফেলল। দহনে দহনে কাটাকাটি হয়ে দম বন্ধ হয়ে আসছে। কি বিশ্রী ব্যাপার। প্রণয় আস্তে ধীরে বলল, ঘরে যান, দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই। তরি কি মানল সে কথা? একদম না। ঠায় দাঁড়িয়ে রইল আরও কিছুক্ষণ। চোখ টলমল করলো। খুব 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 কষ্ট হলো। সিমেন্টের ধুলোবালিতে মাখো মাখো জমিন থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকালো। সিক্ত অথচ কঠিন কণ্ঠস্বরে বলল, আপনারা যে কখনোই আমাদের আপন ছিলেন না সেটা প্রমাণ করে দিলেন ভাইয়া, ধন্যবাদ। বলে আর দাঁড়ায়নি সে। হনহনিয়ে চলে গেছে। পেছনে ফেলে যাওয়া প্রণয় তখনও স্থির শান্ত। সব বিষয় সে এত শান্ত থাকে কেন? আর ভালো লাগছে না। প্রণয় একটু প্রাণ খুলে হাসতে চায়, কাঁদতে চায়, রাগ করতে চায়, কিন্তু হচ্ছে না তো। কিচ্ছু হচ্ছে না। বসার ঘরে জমজমাট পরিস্থিতি। সবার সাথে আয়েশা খাতুনও আছেন। অল্প স্বল্প মুখ কুচকে টেবিল পর্দায় কী যেন দেখছেন। মাঝে মাঝে নিজের বৌমার কথায় সাই দিয়ে মাথা দোলাচ্ছেন। তরি ভয়ে ভয়ে ভেতরে ঢুকলেন। এতগুলো মানুষের সামনে আয়েশা খাতুন না আবার তাকে ধমকে ওঠেন।
তরি এক কদম এগোতে না এগোতে প্রণয়ের ভাবি নুরি গলা উঁচিয়ে প্রশ্ন ছুড়লেন, তোরি এত দেরি হলো যে? তোমার ক্লাস না 4:30টায় শেষ? রাস্তায় জ্যাম ছিল ভাবি, তাই দেরি হয়ে গেছে। আড়ষ্টতা নিয়ে কথাটা বলেই আর চোখে আয়েশা খাতুনের দিকে তাকালো তরি। তিনি মুখশ্রী শক্ত করে চুপ করে আছেন। নুরি ফোন ঘেটে ঘেটে কি যেন বের করতে লাগলো, বলল, আমার পাশে বসো তো তোরি, তোমাকে কিছু দেখাবো। তরি দ্বিধাদ্বন্দ্বে বসলো, সময় নিল একটু আধটু। এই মেয়েকে চিনছো? চেনার কথা তো, ভালো করে দেখো। ফোনের স্ক্রিনে একটা ভীষণ সুন্দরী মেয়ের প্রতিচ্ছবি। তরি খেয়াল করে দেখল, মনে পড়ল কয়েকদিন আগে এই বাড়িতে মেয়েটাকে দেখেছে সে, প্রণয়ের বান্ধবী। নিভু নিভু স্বরে বলল, উনি প্রণয় ভাইয়ার বান্ধবী না? তরির উত্তর শুনে যেন ভীষণ খুশি নুরি। প্রবল উৎফুল্লতায় চোখে মুখে আনন্দ ঝিলিক দিয়ে উঠছে, বিস্তর হাসি ঠোঁটে আঠার মতো লেগে গেছে যেন। হ্যাঁ ঠিকই চিনছো, মেয়েটা অনেক সুন্দরী তাই না? তরি মাথা দুলালো শুধু। নুরি আবারও বলল, আমি ভাবছি আমার ভাইয়ের জন্য মেয়েটাকে দেখবো, আমার ভাইয়ের সাথে মানাবে বলো? মানবে হয়তো। আয়েশা খাতুন এতক্ষণ টিভিতে ধ্যান ধরে তাকিয়েছিলেন, অথচ তার কানটা ছিল এদিকে। এমত অবস্থায় তিনি সরু গলায় হঠাৎ বললেন, ও কি বুঝবে ভালো খারাপের নুরি? কাকে জিজ্ঞেস করছো? আর কাউকে পেলে না? তরি শুনল, অপমানে মুখ থমথমে করে বসে রইল। শাশুড়ি কথাটা নুরির কাছেও ক্ষীণ খারাপই ঠেকেছে, তবে সে এইসবের মধ্যে বরাবরই নিজেকে জড়ায় না। এবারও জড়ালো না, চুপ থেকে আবারও ফোন ঘাটাঘাটি করতে লেগে পড়ল। লাইব্রেরি ঘরের দরজাটাই আজকে হাট করে খোলা। তরি আসার সময় দেখেছে, কিন্তু ঢোকার সাহস হয়নি। একটু সময় লাগিয়ে দেখারও উপায় নেই, পাছে যদি প্রণয় এসে যায়। তরি খুব সাহিত্যপ্রেমী। তাদের বাসার পেছনে ছোট্ট একটা টিনের ঘর বানিয়ে দিয়েছিলেন তরির বাবা তরির জন্য। পুরাতন কাঠ দিয়ে থাক থাক করে অনেকগুলো তাকু বানিয়ে দিয়েছিলেন। ঘরের মাঝে একটা ছোট্ট টেবিল, দুপাশে দুটো চেয়ার, আধ ভাঙা জানালায় দড়ি দিয়ে বেঁধে রাখা সাদা জবা ফুলের টব। খারাপ না, বরং তরির জন্য সুখের জায়গা ছিল ঘরটা। টাকা জমিয়ে জমিয়ে বই কিনে তাকগুলো গুছিয়ে রাখত তরি। সময়ে অসময়ে টেবিলটায় বসে বইয়ের পাতা উল্টাতো। কত দিন হয়ে গেল পড়ার বইয়ের বাইরে উপন্যাসের বই ছোঁয়াই হয় না, কারো করুণ কিংবা ভালোবাসাময় গল্প পড়া হয় না। তরি ঘরের ভেতর ঢুকতেই সালেহা ভীষণভাবে চমকে উঠল। শরীরের দৃঢ় কাঁপন নজর এড়ালো না মোটেও। সে উবু হয়ে বিছানায় কী যেন করছিল। তরি আসা মাত্রই সোজা হয়ে দাঁড়ালো। বিছানার এলোমেলো পাশটার দিকে একবার চেয়ে তরি জিজ্ঞেস করলো, কি হয়েছে সালেহা, ভয় পেলে কেন? কাঁদো কাঁদো নয়নে তাকালো সালেহা, তটস্থ গলায় বলল, আমি বিছানায় বইয়া বইয়া আচার খাইতেছিলাম আপা, ভুলে বালে হাত থেকে আচার বিছানায় পইরা গেছে। সরি আপা, ক্ষমা কইরা দাও, আমি ইচ্ছা কইরা করি নাই। সালেহার বলার ভঙ্গিমা দেখে তরির হাসি পেল খুব। হাসলো, বলল, আমি তো বিছানায় কোনো দাগ দেখছি না। বিছানার চাদর উঠাইয়া ফেলছি তো, বাথরুমে রাখছি, পরে ধুইয়া দিমনি। এখন নতুন চাদর বিছাইতেছিলাম। তরি এগিয়ে এসে মেঝেতে তার ব্যাগটা রাখলো। পা দুটোই বিশ্রাম দিতে চট করে বসে পড়ল বিছানায়। ক্লান্ত স্বরে বলল, তোমাকে ধুতে হবে না, আমি সকালে ধুয়ে দেব। তুমি কি আমার জন্য একটু পানি আনতে পারবে? সালেহা দ্রুত মাথা দুলালো, বলল, আনতাছে আপা। সে ঝুলে যেতেই ভারী শরীরটা বিছানায় এলিয়ে দিল তরি। ঘন ঘন নিঃশ্বাস ফেললো। সিলিংয়ের দিকে তাকিয়ে রইল বেশক্ষণ। ফ্যান চালু করা নেই। ফ্যানের তিনটা পাখাতেই ময়লা জমে আছে, পরিষ্কার করতে হবে। এই জন্য হয়তো রাতে গায়ে বাতাসও লাগে না। কিছুক্ষণ আগে মেঘলাতে আকাশ আর নেই, বাতাসে কেমন গরম গরম ভাব বিরাজ করছে। কলরব মুখর ক্লান্ত বিকেলবেলা। গাছের ডালে ডালে পাখিদের কুচন। ঘরমাথ তরি ওড়না দিয়ে কপালের ঘাম মুছল। মেলায় এত ভিড় ছিল যে ঠিকঠাক শ্বাস ফেলারও জো নেই। একটা রিক্সাও খালি পাওয়া যাচ্ছে না। ফুটপাত ধরে তরি আরেকটু সামনে এগোলো, যদি রিক্সা পাওয়া যায়। পেছন থেকে হঠাৎ ডাক শুনতে পেল, তোরি দাঁড়াও। তরি হকছকায়, চমকিত হয় খুব। পেছনে ফিরে তাকাতে দেখে মাহাদ অবাক হয়ে দাঁড়িয়ে আছে। মুহূর্তেই কাছাকাছি এসে প্রশ্ন করল, তুমি এখানে কি করছো? সে কথার উত্তর দেয় না তরি, পাল্টা প্রশ্ন করে, আপনি এখানে কি করছেন? আগে আমার উত্তর দাও। এইটুকু সময়ে চেহারার বিস্ময় ভাব কোথায় যেন উধাও হয়ে গেছে। ভ্রু দুটো ভীষণ করে কুঁচকে ফেলেছে মাহাদ। তরি মিনমিনিয়ে বলল, কাজ ছিল। কি কাজ? ভার্সিটি আসুনি কেন? তরি চোখ ঘোরাতে চারিদিকে তাকালো, হালকা নিঃশ্বাস ফেলে বলল,
ক্লাস করতে ইচ্ছে করছিল না। মিথ্যা বলছো। আমার শরীর খারাপ করছিল আসলে। এবারও মিথ্যা? আমার ভালো লাগছিল না। মিথ্যা। মিথ্যে বলছি না আমি। মেলা থেকে কিছু কেনাকাটা করা ছিল, তাই যাইনি। কতগুলো মিথ্যা বলবে তোরি? আমি মিথ্যে বলছি না তো। অসহ্য কণ্ঠে বলে উঠল তরি, কণ্ঠে তীব্র জোর। মাহাত শান্ত চোখে তাকিয়ে কোমল সুরেই বলল, এবারও মিথ্যা বলছে তোরি? তরি বিরক্ত হলো, মারাত্মক বিরক্ত। বিরক্তিতে গোলগাল মুখস্থি বিকৃত হলো। খানিকটা আর্তনাদের মতো করে বলল, আপনি বুঝে ফেলেন কেন বারবার? মিছি মিছি বিশ্বাস করতে পারছেন না? মাহাত ঠোঁট কামড়ে চেয়ে থাকলো। নির্লিপ্ততার সঙ্গে ক্ষীণ গলায় বলল, আচ্ছা মিথ্যা বলো, আমি এবার বিশ্বাস করব। তরি সন্তুষ্ট হলো না, তবু হতাশ নিঃশ্বাস ফেললো কয়েকবার। সত্যি কথাটাই বলে দিল, আমি আসলে এখানে চাকরি নিয়েছি, সেলসম্যানের। বাতাস আচমকা ঝাপটা গিয়ে গেল, ঘোমটা পড়ে গেল মাথা থেকে। হাত উঁচিয়ে তরি ওড়না সামলাতে ব্যস্ত হয়ে পড়ল। মাহাদের দৃষ্টি ততক্ষণে পাল্টে গেছে, স্বাভাবিক নেই। গম্ভীর স্বরে শুধালো, হঠাৎ? টাকার প্রয়োজন ছিল একটু। আগে জানোনি কেন? তরি এবার চুপ, কথা বলছে না। মাহাদ রেগে গেছে কি? আর চোখে তাকিয়ে দেখে নিল একবার। চোয়াল শক্ত করে রেখেছে, নেত্রজোড়া তীক্ষ্ণ, কিন্তু এইসব নিয়ে আর কিচ্ছু বলল না। আমি বাইক ওদিকে পার্ক করে এসেছি, চলো। তোরের বলতে ইচ্ছে হয় আমি রিকশায় করেই যাব, আপনার সাথে যাব না, কিন্তু মাহাদের কঠিন মুখপানে চেয়ে নিজেকে দমিয়ে ফেলে সে। কোনো রূপ বিরক্তি ছাড়া মাহাত বলা মাত্রই বাইকে উঠে বসে। মাহাত তখন বাইক থেকে হেলমেট নিয়ে তরিকে পরিয়ে দিচ্ছিল। মাথা থেকে ঘুমটা ফেলে সুন্দর করে চুলগুলো গুছিয়ে তরি মানা করলো না, শুধু একটু হাঁসফাঁস করলো। আপনি এখানে কেন এসেছেন? মাহাত বলতে চাইলো, এদিক দিয়ে কাজে যাচ্ছিলাম। বলতে বলতে থমকালো সে। নেত্রজোড়া জড়ো হয়ে আটকে গেল গলার কামড়ের দাগটার ওপর, গভীর দাগ। মাহাত স্থির হয়ে গেল, হাত কাঁপল। তোমার গলায় এটা কিসের দাগ তোরি? তৎক্ষণাৎ গলার পাশটা চেপে ধরল তরি। মাহাতকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল। মাহাতের চোখ মুখ তখনও বিমূঢ়তায় জর্জরিত। আমি ব্যথা পেয়েছিলাম। কণ্ঠ নড়বড়ে খুব, যে কেউ অবিশ্বাস করবে কথাটা। মাহাদেরও করা উচিত। মাহাদের দৃষ্টি সহ্য করতে না পেরে তরি আবারও বলল, এভাবে তাকাবেন না মাহাত, বলছি তো ব্যথা পেয়েছি। তোরি? নরম গলায় ডাকলো মাহাত। তরি তাকালো ভীতু চোখে, কেমন করে যেন বলল, আপনি আমাকে ঘৃণা করবেন মাহাত, জানলে আর পছন্দ করবেন না। আবহাওয়া পাল্টে গেল, ভেতরকার দাবানল উপচে পড়ল, পাথরে চাপা পড়ল, জ্বলল। তরির কানে বাজলো সে পুরনো কথা, তুই ধর্ষিতা। নেতিয়ে পড়া তরির মাথা আলতো করে বুকে চেপে বসে আছে মাহাত। অনেকক্ষণ হলো মেয়েটা ঘুমিয়ে গেছে। সিক্ত নেত্র জোড়া যেন তখনও তরতাজা, পাপড়ি কুচ্ছে ভেজা ভেজা ভাব। বড্ড মলিন দেখাচ্ছে মুখটা। মাহাত আরেকটু আগলে নেওয়ার চেষ্টা করলো। আশেপাশে ক্ষীণ তাকালো। সন্ধে হয়ে আসছে, মেলা নিয়ে সবার হই হুল্লোড় তখনও কমেনি। আকাশটাও সুবিধেন না, মেঘ করছে খুব, কালো কালো মেঘ। মাহাত তরির গালে আলতো করে হাত ছোঁয়ালো। তোরি উঠো, এই মেয়ে যাবে না বাসায়? তরি একটুখানি নড়ল যেন, খুব সামান্য। গালের মধ্যেখানে তখনও কাটা দাগের মতো শুকিয়ে যাওয়া অশ্রু লেগে আছে। আঙুলের চাপে সেই দাগ মুছতে চাইল মাহাত। হলো না। আরেকবার চেষ্টা করলো, এবারও না। তরি আবারও নড়ে চড়ে উঠল, চোখ মেলল। মাহাতকে এতটুকু কাছে দেখে চমকালো খুব। তৎক্ষণাৎ মাহাদের বুক শূন্য করে বলল, কয়টা বাজে? মোটর সাইকেল থেকে উঠে দাঁড়ালো মাহাত। 5টা 6টা হবে, ঘুরে দেখতে ইচ্ছে করছে না। অথচ তরি মেলা থেকে বের হয়েছিল 4টার দিকে, এখন সন্ধে প্রায়। এতক্ষণ ঘুমিয়েছে এই রাস্তায়? লোকটা ডাকেনি কেন? তটস্থ ভঙ্গিতে রাস্তার মানুষগুলোর দিকে একবার চোখ বোলালো তরি। ফুটপাতের পথচারী, টং দোকানে বসে থাকা লোকগুলো কিংবা তাদের মতোই কিছু তরুণ তরুণী একাধারে ওদের দিকেই তাকিয়ে আছে, যেন তাদের আগ্রহের একমাত্র কেন্দ্রবিন্দু ওরাই। তরি লজ্জায় নতজানু হলো, পলক ঝাপটালো বেশ কয়েকবার, নিজ মনেই বিড়বিড়ালো, আমি কি বেশি ঘুমিয়ে ফেলেছি? মাহাত তখন কুচকানো দৃষ্টিতে পরখ করছিল তরির হলদেটে মুখশ্রী নানাচে কানাচে। অপ্রস্তুত তরির নাকটা লাল হয়ে আছে, চোখ ফুলে একবার একাকার অবস্থা। হালকা গলায় সে শুধালো, কিছু খাবে তোরি? পানি আনি?
কেঁদে কেটে তো দুর্বল হয়ে গেছে। তরি মাথা নাড়ালো। খাবে না। মাহাদ আবারও বলল। বাদাম আনবো বা অন্য কিছু? এবারও ডানে বামে মাথা নাড়ালো সে। আস্তে আস্তে চোখ তুলে তাকালো, চোখে চোখ রাখলো, ভেজা কণ্ঠে বলল, আপনাকে আমার কিছু বলার আছে মাহাত। শুনতে ইচ্ছে করছে না। কেন? মাহাদের শান্ত দৃষ্টি পাল্টালো, প্রচণ্ড স্বাভাবিক দেখালো তা। ধিমে যাওয়া স্বরে বলল, আমার কেন যেন মনে হচ্ছে তুমি আমাকে কষ্ট দিবে তরি। বুকের ভেতরটা ভারী হলো কি? পাহাড় সমান কিছু দেবে গেল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তুই বুঝলো মাহাত নামের লোকটা তাকে বিষণ্ণ উদাসীন করে দিচ্ছে। সে কথা ঘোরাবার চেষ্টা করলো। আপনি কি কোনো কারণে আপনার বাবার প্রতি রেগে আছেন মাহাত? কেন মনে হলো? মোটর সাইকেল থেকে হেলমেট নিয়ে তা আবারও তরিকে পরিয়ে দিতে লাগলো মাহাত। এবারও গলার দাগটা চোখে বিঁধল বাজেভাবে, তবে কোনোরূপ প্রশ্ন করলো না। তরি মনে করিয়ে দেওয়ার মতো করে বলল, ওই যে কালকে আপনার বাবা ফোন দিয়েছিল কিন্তু আপনি ধরেননি। আমাকে দেখে মনে হয় আমি বাবুর সঙ্গে রেখে আছে। জবাবে তরি মাথা দুলালো ঘন ঘন। হেলমেট ভালো করে লাগিয়ে মাহাত সরে দাঁড়ালো। তখন দীর্ঘশ্বাস ফেলে নিঃশব্দে একটু ভনিতা না রেখে বলল, আমি ছোটবেলা থেকে বাবার হাতে মাকে মার খেতে দেখেছি, এই জন্য হয়তো বাবার প্রতি আমার ভালোবাসাটা প্রকাশ পায় না। কথাটা বুঝতে বেশ সময় নেয় তরি। ক্ষণে ক্ষণে থমকায়, চমকায়, অবাক হয়। অবাক হয় এই জন্য, কেউ কি ঘুণাক্ষরে ভেবেছিল যে মানুষটা সবসময় তার ভালো খারাপ নিয়ে পড়ে থাকে সেই ভালো নেই। আজকেও প্রণয় হাসপাতাল থেকে দ্রুত ফিরেছে। তরি জানতো না। রুমে ঢোকার আগে লাইব্রেরি ঘরের সামনে দাঁড়িয়েছিল অনেকক্ষণ। দরজার ক্ষীণ ফাঁক ফকর দিয়ে দেখছিল অর্ধেক বইয়ে স্তূপ মাখা দাগগুলি। হঠাৎ পেছন থেকে প্রণয়ের রুক্ষ গলায় শোনা গেল, আমি কারো তাকানোর জন্য আমার লাইব্রেরি ঘর বানাইনি। আচমকা ডাকে তরি ভয় পেয়ে যায়। হন্তদন্ত বুকটা ধরফর করে। রাগ হয় খুব, কিন্তু দোষটা যেহেতু তাই কিছু বলার জো নেই। আপনাকে আমার লাইব্রেরি থেকে দূরে থাকতে বলেছিলাম। প্রণয় বলল গম্ভীর চিত্তে। তরি কোনো ধরনের অপরাধবোধ ছাড়াই বলল, আমি কি আপনার লাইব্রেরি কিছু করেছি? দরজা তো ধরিনি। আপনি আমার জিনিসের আশেপাশেই না আসার চেষ্টা করুন তরি, আপনাকে ঠিক আমার পছন্দ না। তরি সহ্য হলো না এই পছন্দ অপছন্দের কথাটা। 3 বছর ধরে শুনছে। এখানে এসেছিল একটু শান্তি মতো বাঁচতে, কটু কথাগুলো থেকে বাঁচতে। কই পারল না তো। কণ্ঠে দারুণ ঝাঁঝ থাকলেও কেমন করুণ সুরে আহাজারি করে উঠল সে। কেন পছন্দ না আপনার ভাইয়া? কি করেছি আমি? ধর্ষিতা বলে আপনারা সবাই আমাকে অপছন্দ করেন? আমার সাথে একটু কথা বললে, একটু ছুলে কি আপনাদের গায়ে ময়লা লেগে যাবে? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড সময় গড়ালো। প্রণয়ের থমথমে মুখটা বিদ্যুতের মতো চমকালো যেন। স্পষ্ট বিমলতায় হতভম্ব হলো। কাপা কাপা গলায় জানতে চাইল, তুমি ধর্ষিতা? প্রশ্নটা ভীষণ আজব ঠেকলো তরির কাছে। মনে প্রাণে অনুভূত হলো প্রণয় অভিনয় করছে, তাচ্ছিল্য করছে তাকে। প্রণয় নড়বড়ে গলায় আবারও বলল, তুমি কি আমার সাথে মজা করছো তরি? আপনার সঙ্গে মজা করার সম্পর্ক আদৌ আছে আমার? উত্তর দিতে প্রণয় সময় নেয়। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, গলার দাগটা কি তবে অর্ণবের না? না। আকাশের চাঁদের আলো ফিকে পড়া। প্রণয় যেখানটায় বসেছে সেখানে আলো আসছে একটু একটু পাতার ফাঁক ফোকর দিয়ে। মৃদুমন্দ বাতাসে তেরছাভাবে উড়ছে বেহায়া চুলগুলি। মুখশ্রী দারুণ আনমনায় নিমজ্জিত। চোখের দৃষ্টি সরল, স্থির, অসুখে ভরা। প্রণয় একটু নড়ে চড়ে উঠে দাঁড়ালো। ভালো লাগছে না, শরীর গরম হয়ে আসছে। জ্বর এসেছে কি? আসতেও পারে। ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে বসার ঘর পরিষ্কার করছিল সালেহা। প্রণয়কে দেখে প্রশ্ন ছুড়ল, ভাইজান ভাত মারমু এখন? প্রণয় সালেহার পানে তাকালো এক পলক। তার পা ঝুলছে না। পেটে ক্ষুধার আন্দোলন করলেও মুখে রুচি নেই। হালকা কণ্ঠে সে উত্তর দিল, খাবো না কিছু। সালেহা আগ্রহী চোখে তাকালো। বুঝতে না পেরে শুধালো, কি কইলে? খাইতেন না? না, খেতে ইচ্ছে করছে না। তুই খেয়েছিস? খাই নাই ভাইয়া। তরি খেয়েছে? সালেহা এবার একটু অবাকই হলো। প্রণয় তরির কথা জিজ্ঞেস করছে। তাকে তো কোনোদিন নিজ মায়ের ব্যাপারে জিজ্ঞেস করতো দেখেনি সে। এক জায়গায় দাঁড়িয়ে এতক্ষণ কথা বলতো দেখেনি কখনো।
তাও আবার তার সাথে। ব্যাপারগুলো কোনো মতে হজম করে সালেহা বলল, আপাই খাইছে। আচ্ছা। প্রণয় আবার পা চালালো। একেবারে লাইব্রেরির তাকগুলো সামনে এসে থমকালো সে। 5 নম্বর তাক থেকে আবার উপন্যাসের বইটা নিল। আস্তে ধীরে চেয়ারে গিয়ে বসলো জানালার পাশটায়। বইয়ের 81 নম্বর পাতা খুলে চেয়ে রইল কিছুক্ষণ, কিছু মুহূর্ত। গাঢ় কালো রঙের কলম নিয়ে ডান পাশের অল্পখানি জায়গায় কতগুলো দাগ দিয়ে লিখল, আমার ভ্রম ভেঙে গেল হঠাৎ করে। আমি শুধু জানতাম মেয়েটার কারো অতীত আছে। অর্ণব নামের খুব কাছের কেউ ছিল যে তাকে ছিন্ন ভিন্ন করেছে, বিবস্ত্র করে অত্যাচার করেছে, ওকে স্পর্শ করেছে। আমার ক্ষোভ ছিল মেয়েটার প্রতি, ওর পরিবারের প্রতি, আমার মায়ের প্রতি। অথচ আমি এখন জানলাম আমার খুব অবহেলায় যত্নহীন ফুলটা আগে থেকেই দুমড়ে মুচড়ে গেছে। আমি জেনেছি অনেক পরে, অর্ধেকটুকু সত্য। ধিক্কার আমার প্রতি, আমি ওকে আগলে রাখতে পারিনি। মূর্খের মতো বসে রয়েছিলাম শুধু। প্রণয়ের আঙুল থমকালো। এতটুকু লিখে আর লিখতে ইচ্ছে হলো না। বই বন্ধ করে কলমটা অযত্নে ফেলে রাখলো টেবিলের একপাশে। দেহের উত্তাপ ক্রমশ বাড়ছে, চোখে কি ভীষণ ক্লান্তি, শক্তি হ্রাস পাচ্ছে ক্ষণে ক্ষণে। শাসা বাতাসের আনাগোনায় প্রচণ্ড আরামে ঘুম চলে আসছে। প্রণয় চেয়ারের শরীর এলিয়ে দিল, মাথা উল্টে দিক করে ঝুঁকলো। ঘুমিয়ে গেল ওভাবে। কেউ দেখলো না অসুস্থতাকে। তরির বয়স তখন কত? সদ্য 18 পেরোনো যুবতী, নতুন নতুন কলেজে উঠেছে, ক্লাস করছে, বাসা থেকে ভরপুর স্বাধীনতা, যেখানে ইচ্ছে যেতে পারছে, ঘুরছে, আড্ডা দিচ্ছে, কখনো বা রেস্তোরাঁয় ভরপেট খাওয়া দাওয়া চলছে। আনন্দের কি কমতি আছে তার, কিংবা ছিল? তরির বন্ধুদের সংখ্যা ছিল অনেক। রবি, শিমু, রূপালী, সবুজ, সুমন, ত্রিধা, প্রাণ, ইরা, সব কটা তরি জান পড়ান। কলেজ শেষে একজোট হয়ে দুষ্টুমি ছিল যেন ওদের নিত্যদিনের সঙ্গী। সেদিন বোধহয় এমনই একটা মজাদার দিন ছিল। ক্লাস দুটো করার পরেই রূপালী ক্লাস আর করবো না বলেই আন্দোলন শুরু করে দিয়েছিল। বাকি সবাইও সেই আন্দোলনের সহযোগী হয়ে উঠল মুহূর্তেই। মাঝখান দিকে শিমু বিজ্ঞদের মতো বলল, দেখ, চতুর্থ ক্লাসটা কিন্তু অনেক জরুরি, না করিলে একেবারে জীবন শেষ। রবি তখন ভেঙে বলল, আইসে একবারে জীবন শেষ, সোজাসুজি বলে দে না, ওই লম্বু স্যারের তোর পছন্দ, এত কাহানি করিস কেন? সবুজ খুব বিরক্ত থাকছিলেন, সব কিছুতেই তার বিরক্ত ঘটিত সমস্যা। এবারও খ্যাঁক খ্যাঁক করে সে মুখে জোর করে টেনে ধরে বলল, পরে দেখিস ওই লম্বুরে, শীতকাল, সময় কম, এই যে নেকেমি কইরা দেরি করলি, পরে কিন্তু আমার খাওয়ানো দেরি চিল্লাতে পারবি না। যে যাওয়ার সে তো গেলই। বাকিতে টেনে হিঁচড়ে একটা পার্কে নিয়ে গেল সবাই। বিশাল পার্ক, গ্রামে সহজে এমন পার্ক পাওয়া যায় না। বড়সড় সবুজ দুর্বা ঘাসের দুটো মাঠ, জঙ্গলের মতো অনেকগুলো গাছ আর কয়েকটা রডের বেঞ্চি, কাঁচা মাঠে তৈরি রাস্তাও আছে। তরিরা বসলো মাঠের একপাশে। সবুজ, সুমন, রবি আগে থেকে রেস্তোরাঁ থেকে খাবার নিয়ে এসেছিল। সবুজ সবার আগেই গপাগপ খাচ্ছিল সব। সেই একটু ভোজন রসিক কিনা বলা বারণ, সবাই সে বিকালে একটু বেশি খেয়ে ফেলেছিল। হাঁটার আর জোনে ঘাসের ওপর শুয়ে বসে বিশ্রাম নিতে নিতে সন্ধ্যা প্রায়। হাসি ঠাট্টার মাঝে সময়ের খেয়াল ছিল না কারো। মাগরিবের আজান দিতেই টনক নড়ল। ব্যস্ততা ঘিরে ধরল বাসায় যাওয়ার, কিন্তু বেঁকে বসলো রূপালী। মলিন কণ্ঠে বলল, আমার না বাসায় যেতে ইচ্ছে করছে না, তোরা যা। ওমা, যাবো মানে? তুই যাবি না? সন্ধ্যা হয়ে গেছে আবাল, একা একা এখানে কি ঘাস কাটবি? শিমুর কথায় তেমন একটা পাত্তা দিল না কেউ। আচমকা তরির হাত ধরে অনুরোধ কণ্ঠে বলল, তুই থাক না আমার সাথে দোস্ত, আমরা একটু পরেই চলে যাব, ওরা যাক এখন। মারাত্মক দ্বিধা নিয়ে তাকালো তরি, হাঁসফাঁস করলো। বিরক্তি করতে চাইলে গলা জোর দিয়ে রূপালী বলল, থাক না বোন, তুই তো জানিস আমার বাবা মায়ের মাঝে ঝামেলা লেগেই থাকে। বাসার পরিবেশ আজকাল আরও খারাপ হয়ে গেছে, যেতে ইচ্ছে করে না। এখানে একটু বসলে ভালো লাগবে। তাছাড়া তোর তো বাসায় যাওয়া নিয়ে প্রবলেম নেই। তরি আর মানা করলো না। রূপালীর সম্বন্ধে সে অনেক কিছুই জানে। বাবা মায়ের ঝগড়াঝাটি দেখেই বড় হয়েছে মেয়েটা। তরির মায়া হলো, সে রাজি হয়ে গেল থাকতে। রবি বলল, তাইলে আমিও থাকি, আমারও তেমন কাজ নাই বাসায়। সঙ্গে সঙ্গে রূপালীর প্রতিবাদ, না না, তোর থাকতে হবে না, তুইও যা সবার সাথে, তোরই থাকলেই হবে, ওর সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথাও আছে। রবি সন্দিহান চোখে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, আচ্ছা। সবাই চলে গেল। ঘড়ির কাঁটা এক এক করে সেকেন্ড, মিনিট, ঘন্টা পেরোলো। পার্কে থাকার সময়সীমাও শেষ প্রায়। অথচ রূপালী কিছু বলছে না,
ভীতু চেহারায় এদিক ওদিক তাকাচ্ছে মাত্র, চিন্তিত মুখখানা শুকিয়ে কাট। এর মধ্যেই দারোয়ান এসে সবাইকে পার্ক থেকে বের হওয়ার জন্য তাগাদা দেওয়া শুরু করে দিয়েছে। তা দেখে তরিও আগ বাড়িয়ে উঠতে নিলে রূপালী বাধা দেয়। তুই উঠছিস কেন? আমাদের কি উঠতে বলেছে? কিন্তু সবাই যে চলে যাচ্ছে। আরও কিছুক্ষণ থাকি, দারোয়ান চাচা তো আমাদের কিছু বলছে না। বোকা তরি মেনে নিল প্রাণপ্রিয় বান্ধবীর কথা। এতটাই বোকা ছিল যে রূপালী তার জন্য বই আনা কালবৈশাখীর ছটটাও টের পেল না। আবার পেলেও তখন যখন হাতের সময় ফুরিয়ে গেছে। পার্ক লোকজনহীন শূন্যতায় ভুগছে। ভয় ভয় বান্ধবীর হাতটা ভরসা ভেবে ধরল তরি, বলল, আর কত থাকবি রূপালী? সবাই চলে গেছে, একা আমরাই আছি, চল ওঠ। রূপালী বরাবরের মতোই হাত কচলাতে কচলাতে বলল, আরেকটু বয়, চলে যাবো এক্ষুনি। সময় গড়ালো। অন্ধকারে ঢাকা আকাশের সাদা মেঘগুলো কালো ধূসর হয়ে গেল। ঘনিয়ে আসা ক্ষণে তরি অস্পষ্ট দেখতে পেল তার সর্বনাশকে। পাড়ার বখাটে আলফাজ তার বন্ধু অনেক, তারা কেমন তরহীনভাবে এগিয়ে আসছে ওদের দিকে। তটস্থ তরি রূপালীর হাত ধরে উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ। শক্ত করলো বাঁধন। ভয় কেঁপে ওঠা কণ্ঠে বলল, ওই শয়তানগুলো আমাদের খোঁজ পেল কিভাবে? তোকে বলেছিলাম তাড়াতাড়ি চলে যেতে, এখন কি করব আমরা? কিভাবে পালাবো? রূপালী নির্বিকার, শান্ত চোখে চেয়ে আছে মাত্র, চোখ টলমল। তরি ভাবল মেয়েটা বোধহয় ভয় কাচ্ছে। সে আশ্বস্ত করল, কাঁদিস না, আমি আছি না। তোর ব্যাগ থেকে মরিচ পানি বের কর, আজ ওদের চোখই নষ্ট করে দেব। তারপর একটু থেমে বলল, আমি মরিচ পানি ছুঁড়ে মারলে তুই জোরে জোরে চিল্লিয়ে মানুষ ডাকিস, ঠিক আছে? রূপালী তখনও নির্বিকার ভাবে এবং স্বাভাবিক। অল্পক্ষণ চেয়ে থেকে কেমন করে যেন জানতে চাইল, তুই তো বোকা কেন তরি? তরি তখনও রূপালীকে চিনল না। আলফাজ অনেক কাছাকাছি আসতে হাতের শক্ত বাঁধন ডিঙিয়ে দড়ি থেকে দূরে সরে যেতে লাগলো রূপালী। একটু একটু করে পেছাতে লাগলো। মাঠ থেকে তারটা সহ তরির ব্যাগটাও উঠিয়ে নিল। কি ভীষণ খারাপ লাগা নিয়ে বলল, আমাকে ক্ষমা করে দিস দোস্ত। আমি আলফাজকে ভালোবাসি, ওকে আমার সব দিয়েছি, কিন্তু ও বলেছে তোকে পেলেই ও আমাকে বিয়ে করবে। আমরা পালিয়ে যাব এই গ্রাম ছেড়ে, আমার টক্সিক বাবা মাকে ছেড়ে। সুখে থাকবো, আমার সুখের জন্য একটু সহ্য কর প্লিজ। তরির চোখ ঝাপসা হয়ে এলো যন্ত্রণায়। কানে বাজলো নরপিশাচগুলোর খড়খড়ে হাসির আওয়াজ। অনুভব হলো শরীরের প্রত্যেকটা স্থানে বিশ্রী বাজে হাতের স্পর্শ। তরি একটা শব্দও করল না, কাঁদল না, চিৎকার করল না। অবাক হতভম্ব হয়ে দেখল মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যাওয়া মেয়েটাকে। আদৌ কি তরি শুধু বোকা? একদম না, তার থেকে চরম বোকা তো ছিল রূপালী। আহারে অবুঝ মেয়েটা, সুখের সন্ধানে সুখটাই পেল না। বিকেলের তেজটা আজ কিছুটা কম। মেলায় সেলস গার্লসের কাজ করতে তরির ভালো লাগছে। সবটাতে প্রায় সবাই বন্ধুত্বপূর্ণ, মিলেমিশে কাজ এগিয়ে দেয়। তরি তো আগে কখনো এসব কাজ করেনি, ভুল হলে বুঝিয়ে দেয়, ফাঁকে ফাঁকে এসে গল্প করে যায়। তরি এমনিতেও কারোর সাথে কথা বলে না। অচেনা চেনা সবার সাথে মিশতে কেমন ভয় ভয় লাগে। বরাবরের মতোই স্বল্পভাষী হয়ে উত্তর দিলেও আশেপাশের মেয়েগুলো যেন আরও আগ্রহী হয়ে ওঠে ওকে জানার জন্য, বোঝার জন্য। সময়টা খারাপ যাচ্ছে না, ভালোই চলছে, চলুক। মাহাত দুপুর থেকেই তরির সাথে মেলায় বসে আছে। তরির শপটার ঠিক সামনের ক্যাফেতেই বসে বসে নজর রাখছে সে। এ পর্যন্ত 5-6টা কফি খাওয়া বোধহয় এমনিতেই শেষ, অথচ মুখশ্রী বড্ড শুকনো ক্লান্ত। সকাল থেকে এই পর্যন্ত পেটে আবিজাবি ছাড়া যে কিছু পড়েনি বোঝা যাচ্ছে। তরি তবু আশ্বস্ত হওয়ার জন্য ব্যাগ থেকে ফোন বের করলো। মেসেজ অপশনে গিয়ে টাইপ করলো, আপনি কি খেয়ে এসেছেন বাসা থেকে? মাহাত কুচখানা চোখে সবটা পর্যবেক্ষণ করছিল। তার মতে মেলার সবচেয়ে ফালতু দোকান বোধহয় এইটে। কী সব রুলস, ফালতু নিয়ম নীতি। তোরে যেটাই পরে আসুক না কেন, গায়ের জামার ওপর আলাদা করে দোকানের লোগো লাগানো গেঞ্জি পরতেই হবে। কাজের বাইরে কথা তো বলাই যাবে না, দেখা করাও নিষিদ্ধ। তার উপর ছেলে কাস্টমারগুলোর এত এত আধিক্যতা আর ভালো লাগছে না, বিরক্ত লাগছে, ভীষণ ভীষণ বিরক্ত। মাহাত চোখ মুখ কুচকেই সঙ্গে সঙ্গে লিখল, তুমি আর কতক্ষণ থাকবে এখানে? 5টা 5:30 পর্যন্ত। আপনি খেয়ে এসেছেন? তোমার সাথে খাবো। তোমাদেরকে লাঞ্চের জন্য ছুটি টুটি দেয় না কিছু? তোরই মাথা ডানে বামে নাড়িয়ে কিবোর্ডে হাত চালালো। কাজের ফাঁকে ফাঁকে যতটুকু খেতে পারি, তাছাড়া বেশি সময় তো এখানে থাকছি না, মাত্র 4 ঘন্টা। প্রবল অসন্তুষ্টিতে মাহাদের মেজাজ আর একটু বিগড়ালো।
অনেকক্ষণ ওপাশ থেকে কিছু লিখে পাঠালো না সে। তরি ঠিকই টের পেল তার মেজাজের তীক্ষ্ণতা, রেগে যাওয়া। লিখলো, কিছু খেয়ে আসুন, যান, এখানে বসে থাকতে হবে না। কাজের খালা আসেনি আজকে? মানা করে দিয়েছি আসতে, আর খেতে ইচ্ছে করছে না, তোমার সাথে খাবো। তরি দীর্ঘশ্বাস ফেলে ফোনটা রেখে দিল। ভাবলো আর কিছু লিখবে না। পরক্ষণেই ভুলো মনের মতো কাঁচের গ্লাস ভেদ করে আকস্মিক তাকালো মাহাদের দিকে। স্পষ্ট দেখা যাচ্ছে লোকটা কফির কাপে চুমুক দিচ্ছে, হাতের ফোনের দিকে সম্পূর্ণ মনোযোগ। কপাল, ভ্রু, চোখ সব কিছুতেই বাজেভাবে ভাঁজ ফেলে স্ক্রিনে দৃষ্টি ফেলে রেখেছে। শপে এখন মানুষজন কম, ব্যস্ততাও কম। আরেকবার চারপাশটা দেখে সে আবারও ফোন হাতে নিল। মাহাতকে কঠিন থেকেও কঠিন বার্তা পাঠালো। আপনি যদি এক্ষুনি কফি খাওয়া বাদ না দিন, তবে আমি আর আপনার সাথে কথা বলবো। এক্ষুনি খেতে যাবেন, এক্ষুনি মানে এক্ষুনি। ফোনটা এবার ব্যাগেই বলে রাখলো তরি। মাহাদের ওদিকটায় ভুলেও তাকালো না। সে নিশ্চিত লোকটা এখন মারাত্মক ধ্বংস সম্পূর্ণ চোখে চেয়ে আছে ওর দিকে। সেই চোখে চোখ রাখতে চায় না তরি, একদমই চায় না। সেকেন্ড, মিনিট গড়ালো। একটা লম্বা মতো মেয়েকে শপের ভালো ভালো জিনিসগুলো বর্ণনা করে মাত্রই একটু চেয়ারে বসছিল তরি। দেখতে সহজ মনে হলেও কাজটা কিন্তু ভীষণ কঠিন। কাস্টমারদের সাথে খুব বুঝে শুনে কথা বলতে হয়। কিছু কিছু জিনিসের ব্যবহার তো তরি নিজেও জানে না, অন্যজন থেকে শুনি হু একেধারে কপি পেস্ট বলে দিয়েছে। লম্বা মেয়েটাও খুঁতখুঁতে কম না। এতগুলো জিনিস দেখে এত ইনফরমেশন নিয়ে মাত্র 2টো জিনিস কিনেছে, তাও অনেক দরদাম করে। তরি হাঁপিয়ে উঠল এইটুকুতে। আরও তো 1-2 ঘন্টা বাকি। হঠাৎ কাঁচের দরজা খুলে মাহাত শপের ভেতর ঢুকলো। কোনো দিকে না তাকিয়ে ফুড আইটেমের দিকটায় গিয়ে থামলো সে। একটা মেয়ে কর্মী এগিয়ে এসে তখন বিনম্র কণ্ঠে জানতে চাইল, শুভ মধ্যাহ্ন স্যার, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? মাহাত গম্ভীর চিত্তে বলল, পটেটো চিপস, চানাচুর, পানির বোতল আর যা যা খেলে পেট ভরে যায় সব দিন। সবগুলোই ডাবল করে 2টো প্যাকেটে দিবেন। মেয়ে কর্মীটি মাথা দুলিয়ে সাইজ এলো। অল্পক্ষণ অপেক্ষার পর জিনিসগুলো নিয়ে ক্যাশ কাউন্টারে গিয়ে দাঁড়ালো মাহাত। প্যান্টের পকেট হাতড়ে মানিব্যাগ বের করলো, বিল মিটালো। পরপরই তরির সামনাসামনি এসে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল, কাজ শেষ হওয়ার আগে এসব শেষ হওয়া যায়, নাও। নিদারুণ গম্ভীর কণ্ঠ, রুক্ষ। তরি মানা করার জো পেল না, হাত বাড়িয়ে নিয়ে নিল প্যাকেটটা। মাহাত আর দাঁড়ায়নি, তখনই দ্রুত পায়ে চলে যায়। রুমা নামে এক সহকর্মীর সাথে সাথে এগিয়ে এসে জিজ্ঞেস করে, ওই ছেলেটা কে তরি? তোমাকে এভাবে খাবার দিয়ে গেল? তোমার প্রেমিক বুঝি? রুমার চোখে মুখে জানার তীব্র উৎকণ্ঠা। তরি বিব্রত বোধ করল। কৃত্রিম মুচকি হেসে জবাব দিল, না। জোরে জোরে বাতাস বইছে। তরি বিধ্বস্তের ন্যায় ওড়না সামলালো। বারবার মাথার ঘোমটা পড়ে যাচ্ছে। বের হতেও বেগ পেতে হচ্ছে তাকে খুব। এত ভিড়, মানুষের ঠেলাঠেলির মতো অবস্থা। কোনো মতে রাস্তার কাছে পৌঁছাতেই দেখলো মাহাত আগে থেকেই মোটর সাইকেলের ওপর বসে আছে। সেই লোকটার কাছাকাছি আসতেই কেমন সূক্ষ্ম স্বরে প্রশ্ন করলো, প্যাকেটে সবকিছু খেয়েছিলে? তরি মাথা নাড়ল, খায়নি। মাহাত ভ্রু বাঁকিয়ে আবারও শুধালো, কেন খাওনি? অত কিছু একসাথে খাওয়া যায় নাকি? পরে খাবো। আপনি খেয়েছেন কিছু? হালকা কণ্ঠে শেষ প্রশ্নটা করলো তরি। মাহাত উত্তরে বলল, তখন 2টো প্যাকেট নিয়েছিলাম না, একটা তোমার ছিল আরেকটা আমার। আবহাওয়া হঠাৎ করে ক্ষীণ গুমোটে ছেয়ে গেছে। আধো রোদের ছোঁয়া পেতে মন্দ লাগছে না। সূর্যমামার দিকে একবার চেয়ে পরক্ষণেই চোখ সরিয়ে নিল তরি। সে জানে মাহাত এখন তাকে তার সাথে মোটরসাইকেলে করে যেতে বলবে, কিন্তু তরি চাইছে না, বাসে করেই যাবে। ইদানিং লোকটার প্রতি সে একটু বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছে, প্রশ্রয় দিচ্ছে। তরি আগেভাগেই বলল, আমি কিন্তু আজকে আপনার সাথে যেতে পারবো না, বাসেই যাব। জবাবে মাহাত কিছু পলক চেয়েছিল, শান্ত শীতল নেত্রে। দ্বিরুক্তি করেনি, শুধু বলেছে, আচ্ছা। জবাব শুনে তরি মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললেও পরপরই তা এক নিমেষে ধূলিসাৎ হয়ে যায়। চালাক মাহাত মোটরসাইকেল থেকে চাবি পকেটে ঢুকিয়ে হাঁটতে হাঁটতে বলল, চলো একসাথে যাই। বাসে উঠেও তরি মুখ ফুলিয়ে বসে রইল। মাহাতকে কিচ্ছু বলেনি, বলেও লাভ আছে? এই লোক শুনবে আদৌ? অভিমানিনীর অভিমান দেখে মাহাত অদৃশ্য হাসলো, বলল, তুমি রাগলে কার মতো লাগে জানো? তরি জানালার বাহিরে তাকিয়ে আছে। মাহাদের দিকে ফিরল না, কথাও বলল না। মাহাদি বলল, তুমি একদম আমার মায়ের মতো তরি,
অল্প কিছুতেই রেগে বসা। তুলি এবারও নিশ্চুপ, মুখশ্রী ক্ষীণও মলিন দেখালো। নিজে নিজে কি যেন ভাবলো সে। এক মুহূর্তের জন্য প্রচণ্ড ভাবুক হয়ে উঠল। তারপর নিভু নিভু স্বরে আচমকা জিজ্ঞেস করলো, আপনার মায়ের কি হয়েছিল মাহাত? মাহাত চমকালো না সে প্রশ্নে, হাসলো একটু নিঃশব্দে খোলাখুলিভাবে। স্বাভাবিক স্বরে বলল, আমি আমার 17 বছর বয়সে নিজের মাকে হারিয়েছি। নূপুর তখন ছোট। বাবা এমনিতে ভালো হলেও জুয়া খেলে, নেশা করার অভ্যাস ছিল, পরকীয়া করেছিল একসময়। রোজ রাতে বাবার মার খাওয়া, পরকীয়ার মতো কঠিন সত্য মা সহ্য করতে পারেনি, আসলে ব্রেন স্ট্রোক করে ফেলেছিল। আশ্চর্য, কথাগুলো বলতে বলতে মাহাত হাসছে। লোকটার কি খারাপ লাগছে না? আপনি হাসছেন কিভাবে মাহাত? একরাশ বিহব্বলতা তোরের কণ্ঠ চিরে। তাহলে কাঁদতে বলছ? তোরই উত্তর দিল না, অবাক বিমূঢ় চোখে চেয়ে থাকলো মাত্র। মাহাত আবারও হাসলো, লুহু কণ্ঠে বলল, আমি কাঁদতে পারি না তোরে, কান্না আসে না। জ্বর শরীরে প্রণয় ওই লাইব্রেরি ঘরেই পড়ে রইল সকাল পর্যন্ত। কেউ দেখতে আসেনি, খবর নিতে আসেনি। সালেহা অবশ্য একবার খেতে দেখেছিল, প্রণয় সাড়া দেয়নি। ঘুম ভাঙার পরপরই অলসতা কাটিয়ে ঢুলু ঢুলু পায়ে চলে গিয়েছিল নিজের ঘরে। অগোছালো কুচকানো বিছানাতেই ছেড়ে দিয়েছিল অচল শরীরটা। দেহে যেন প্রাণ ফুরিয়ে গেছে। হাত পা নাড়াতে কি কষ্ট, কি দারুণ অসারতা। আয়েশা খাতুন যখন ছেলের জ্বর টের পেলেন তখন বিকাল প্রায়। মূলত ছেলের হাসপাতালে না যাওয়ার কারণ শুনতে এসেছিলেন তিনি। পরক্ষণেই কপালে হাত ছোঁয়াতে রীতিমতো আঁতকে উঠলেন। এত জ্বর কখন হলো? তাড়াহুড়ো করে প্রণয়ের মাথার কাছে বসলেন আয়েশা খাতুন। কপালে হাত ছুঁয়ে আরেকবার দেহের তাপমাত্রা পরিমাপ করে নিলেন। কিঞ্চিত ক্ষিপ্ত স্বরে প্রশ্ন ছুড়লেন, তুই আমাকে আগে জানাসনি কেন প্রণয়? এত জ্বর কখন এলো? প্রণয় উত্তর দিচ্ছে না, নিভু নিভু চোখে চেয়ে আছে মাত্র। চোখ জোড়াও জ্বালা করছে, মাথা ব্যথার যন্ত্রণায় সব কিছু কেমন ফ্যাকাশে ফ্যাকাশে। আয়েশা খাতুন কণ্ঠ নমনীয় করেই বললেন, বেশি খারাপ লাগছে বাবা? মাথায় জলপট্টি দিয়ে দেই? কষ্ট হয় আম্মু? কষ্ট, আবেগ, হিংসা, অহংকার সব কিছু ছাপিয়ে বিশাল কিছু ছিল কথাটায়। আয়েশা খাতুন এক মুহূর্তের জন্য থমকালেন। ছেলে তার এভাবে কখনো কথা বলে না, নিজেকে দমিয়ে রাখে। তবে আজ কি হলো? চুলের গভীরে হাত গলিয়ে তিনি ম্লান গলায় বললেন, বেশি কষ্ট হচ্ছে? ডাক্তার ডাকি? আমি তো ডাক্তার আম্মু, আর ডাক্তারকে ডাক্তার সুস্থ করতে পারে? কেন পারবে না? তোর ডাক্তার বন্ধুটাকে কল দেই, আসতে বলি। প্রণয় সে কথার জবাব দিল না, চুপচাপ শুয়ে রইল কিছুক্ষণ, কিছু মুহূর্ত। তারপর কি যেন হলো, কি ভেবে ভ্রু কুচকে গেল। কপালে ভাঁজ পড়ল হিংস্রভাবে। আচমকা মায়ের ডান হাত শক্ত করে ধরল সে, এতই শক্ত যে ফর্সা চামড়া তীক্ষ্ণ নখে বিধে ক্ষতবিক্ষত হলো। আয়েশা খাতুন সহ্য করতে পারলেন না, হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে থমকে উঠলেন। কি করছিস প্রণয়? আমার হাত ছাড়, ব্যথা পাচ্ছি আমি। প্রণয় শুনল না, অবাধ্য হলো, ছাড়ল না হাত। চোখে সাদা অংশে লাল রং মিশিয়ে আধ খোলা পাতায় তাকিয়ে রইল। দেখে মনে হচ্ছে সে বুঝি মাতাল, এক্ষুনি কোনো অঘটন ঘটিয়ে ফেলবে। তবে না, প্রশ্নটা সে শান্ত স্বরেই করল, তোরে কি ধর্ষণ করা হয়েছিল আম্মু? আয়েশা খাতুন মোটেও চমকালেন না। একদিন না একদিন প্রণয় সত্য জানতই। সে একদিন এখন হলে ক্ষতি কি? বললেন, তুই জানলি কিভাবে? জেনেছি, তুমি আগে বলনি কেন? বললে কি করতি? যতটুকু বলার ছিল বলেছি। মনে বিতৃষ্ণা জাগলো। নিজ মাকে ভীষণ বিষাদ লাগলো প্রণয়ের। তেতো মুখটা বিচ্ছিরি ঝাঁঝ ভরে গেছে। আয়েশা খাতুনের হাত ছেড়ে তিরিক্ষে মেজাজে এসে বলল, এইখান থেকে যাও আম্মু, ভালো লাগছে না। একটু পরে যাচ্ছি। তুই তো বোধহয় কিছু খাসনি। সালেহাকে ডেকে বলি স্যুপ আনতে। স্যুপ খাবি? তোমাকে এখনই যেতে বলেছি আম্মু। প্রণয়ের উঁচু গলা। আয়েশা খাতুন কষ্ট পেলেন, দীর্ঘশ্বাস ফেললেন জোরে সরে, বোঝানোর সুরেই বললেন, তখন পরিস্থিতি ভালো ছিল না প্রণয়, তুইও দেশে ছিলি না। তোকে বলে তোর পড়ালেখা নষ্ট করতে চাইনি। প্রণয় বুঝি বুঝলো? একদমই না। চোয়াল শক্ত করে রাখলো কঠিন থেকে কঠিনভাবে। আয়েশা খাতুন আবারও বললেন, মেয়েটা আর ভালো নেই প্রণয়, তোর সাথে মানায় না, আমাদের স্ট্যাটাসের সাথেও যায় না। অর্ণব নামের ছেলেটার সাথেও কত কাহিনী হলো। তুই মেয়েটার কথা আর ভাবিস না তো? প্রণয় ভয়ঙ্কর চোখে তাকালো এবার। কপালের নীল রক্তটা স্পষ্ট হলো। ফুসফুস শব্দে নিস্তব্ধতা কাটলো, ঝাঁঝালো স্বর শোনা গেল, তুমি এক্ষুনি বেরিয়ে যাবে আম্মু, এক্ষুনি।
আয়েশা খাতুনের হাত জ্বালা করছে, ক্ষীণ রক্তে রঞ্জিত ছোট ছোট নখের দাগগুলো। গরম গরম অনুভব হচ্ছে। তিনি এক পলক প্রণয়ের দিকে তাকালেন, আবারও একবার দীর্ঘশ্বাস ফেলে দরজা ঠেলে বেরিয়ে গেলেন। বিকালটা সুন্দর, আসন্ন সন্ধ্যার কমলাটে মুহূর্ত। বাতাসের আনাগোনা নেই, তবু উষ্ণতা ছুতে পারছে না। মোটর সাইকেলের পেছনের সিটে বসে তরি এক মনে পাশে চেয়ে আছে, দেখছে দুটো মেয়েকে। দুজন দুজনের বন্ধু হয়তো। আইসক্রিমের গাড়ির সামনে দাঁড়িয়ে চকোবার খাচ্ছে, মাঝে মাঝে একে অন্যজনকে খাইয়ে দিচ্ছে, মজা করছে, হাসছে, দুষ্টুমি করছে। তরির নেত্রজোড়া ঘোলাটে হলো। কেউ একজনকে মনে পড়লো হঠাৎ করে। মনে পড়লো সেদিনের কথা, রূপালি চলে যাওয়ার পরের আর্তনাদটা। বুকে কামড়ের তীক্ষ্ণতাটা অনুভব করতে পারছিল তরি। শরীর যন্ত্রণায় কাঁপছিল, হাহাকার করছিল ভেতরটা। গলায় জোর ছিল না, চোখ উল্টে গিয়েছিল। সে উল্টানো চোখেই আশপাশ দেখার চেষ্টা করছিল তরি, খুঁজছিল কাউকে সাহায্যের জন্য। পেটে সূক্ষ্ম অথচ বিশালভাবে মোচড় দিতেই গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। কাঁদলো হু হু করে, চেঁচিয়ে বারবার ডাকতে লাগলো, রূপালি, দারোয়ান চাচা, আমাকে বাঁচান কেউ, আমি বাঁচতে চাই, প্লিজ, আমি বাঁচতে চাই। অথচ উপাস নিঃশব্দ, কেউ আসলো না। ভয়ঙ্কর হায়নাগুলো বিশ্রী শব্দ করতে লাগলো শুধু। বিশ্রী হাসলো। কালো লোকটা মুখে এগিয়ে আনলো দ্রুতভাবে, চুমু খেতে চাইলো তরির কান্নায় ভেঙে পড়া ঠোঁটে। তরি চাচ্ছিল না, সরে যেতে চাইছিল বারবার। অসহ্য লাগে হঠাৎ করে ফুঁসে উঠে বড় বড় নখগুলো নিয়ে খামচে ধরল। লোকটা বাম চোখ। লোকটা ব্যথা পেয়ে সরল অনেকটা, ব্যথা তোর আওয়াজে করালো সবুজ সতেজ ঘাসে। তরি কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারত, পেরেও যেত যদি না অনেকটা আমি লোকটা বন্ধুকে ধরে না ফেলত। নরম গালে লোকটার খড়খড়ে হাতের লাগাতার থাপ্পড়ে তরি নেতিয়ে পড়েছিল। হাত মুচড়ে ধরায় ব্যথায় শব্দ করতে পারছিল না, কাঁদছিল মাত্র অল্প স্বল্প করে। তার পালাতে চাওয়াটাও ছিল যেন মারাত্মক অপরাধ। কষ্টটা বোধ হয় এই জন্য একটু বেশি দিয়েছিল লোকগুলো। তরি, তুমি কি আইসক্রিম খেতে চাচ্ছ? তরির সম্বিত ফিরল। আইসক্রিমের ছোট গাড়িটা থেকে চোখ সরিয়ে মাহাদের দিকে তাকালো। ছেলেটা বাদাম হাতে দাঁড়িয়ে আছে। আবারও একই প্রশ্ন করতেই তরি লঘু স্বরে বলল, খাবো না, বাসায় যাব। সত্যি খাবে না? উত্তরে ডানে বামে মাথা দুলালো সে। মাহাদের কেন যেন বিশ্বাস হয়ে গেল। মেয়েটার বাচনভঙ্গি বলে দিচ্ছে সে মিথ্যে বলছে না। এক কদম এগিয়ে মাহাদ মোটর সাইকেলে ধপ করে বসে পড়ল। খানিকটা তরির পাশ ঘেঁষেই ঠাট্টার সুরে বলল, ওহে নৌকা রমণী, আপনার কি বেশি মন খারাপ? আমার সাথে কি টিএসসিতে করতে যেতে চান? সে তো অনেক দূরে, যাব কিভাবে? মাহাদ কয়েকটা বাদাম কিনে নিয়ে খোসা ছাড়ালো, তরির হাতে দিয়ে বলল, আপনি রাজি কিনা বলুন, নিয়ে যাচ্ছে। না, যাব না। আপনি সকাল থেকে ভালো কিছু খাননি, হাবিজাবিতে কি পেট ভরে? বাসায় জলদি গিয়ে জলদি জলদি ভাত খেতে বসে যাবেন। মাহাদ শুনল, ঠোঁট বাঁকিয়ে হাসলো কেমন। তুমি এত মিথ্যা কথা বলো তরি? এখন কি মিথ্যে বললাম? বিমূঢ়তার স্পষ্ট তরির মুখশ্রী জোরে। মাহাদ শুষ্ক কণ্ঠে গেল, এই যে, তুমি আমায় ভালোবাসো না? রাস্তায় দাঁড়িয়ে একটা বিরাট বড় বকুল গাছ ছিল। বাতাসের তালে তালে ছন্দে ছন্দ মিলেই নিচে আছড়ে পড়ছিল কতিপয় ফুলগুলি। কি ভীষণ সুন্দর লাগছিল দৃশ্যটা। তরি দৃষ্টি সরাতে পারেনি, চেয়েছিল মুগ্ধ বিমূঢ় নয়নে। মাহাদ হুট করেই মোটরসাইকেল থামিয়ে দিল। বকুল গাছটার কাছে এগিয়ে সবচেয়ে নিচু ডালের ফুলগুলো ছিঁড়ে আনলো মুহূর্তে, বলল, ধরো, হাত বাড়াও। তরি অবাক হয়, হাত বাড়িয়ে দেয় সত্যি সত্যি। মুঠোয় ভরা বকুল ফুলগুলো তরির বাঁকানো তালুতে ঢেলে দিয়ে মাহাদ আবারও প্রশ্ন করে, বকুল ফুল তোমার পছন্দ না? হ্যাঁ, আপনি জানলেন কিভাবে? বিস্মিত চোখ মুখ কণ্ঠস্বর তরি। মাহাদ ক্ষীণ হেসে উত্তর দিল, দেখেছিলাম একদিন। কোথায় দেখলেন? তারপর হঠাৎ কিছু একটা মনে পড়ার মতো করেই বলল, আপনি বলেছিলেন আপনি আমাকে বকুল গাছের নিচে ফুল কুড়াতে দেখেছেন। কোথায় দেখেছেন? এখানে তো ফুল কুড়ানোর মতো কোনো কিছুই করিনি আমি। তরির বলার ভঙ্গিমা দেখে মাহাদ অল্প হাসল, অথচ জবাবে কিছুই বলল না। বাড়ি পৌঁছানোর পথটুকুতে তরি বারবার জিজ্ঞেস করলেও ওপাশটায় যেন অঘোষিত নীরবতা, জবাব দেওয়ার ঘোর নিষেধাজ্ঞা। ঘরে এসে বকুল ফুলগুলো বিছানার একপাশে সুন্দর করে গুছিয়ে রাখলো তরি। ব্যাগটা রাখলো মেঝেতে, বিছানার কাঠের সাথে একদম লাগোয়াভাবে। বকুলগুলো সামান্য শুকিয়ে গেছে, তাজা আছে একটা দুটা। তরি হাত বাড়ালো,
আলতো আলতো করে স্পর্শ করলো ফুলের ক্ষীণ হলদেটে পাপড়িগুলো। চোখের পাতা কাঁপল, ঘোলাটে হলো চাহনি। বিন্দু বিন্দু জল জমা হতে হতে হঠাৎই ডুকরে উঠল তরি। ভেতরকার হাহাকার বেরিয়ে আসতে চেয়েও বেরোলো না। জ্বলন্ত লাভার মতো ধাউ ধাউ করে ঝুলতেই রইল। ভীষণ করুণ শোনালো তার এক একটা আর্তনাদ। আমি আমি ভালো নেই আম্মা, পৃথিবীটাও ভালো নেই, পৃথিবীর মানুষগুলো আর ভালো নেই। আমার কষ্ট হচ্ছে আম্মা, আমি সেই দিন মরে গেলাম না কেন? বুকটা ফাঁকা ফাঁকা লাগছে, বিষ যন্ত্রণায় কাতর হয়ে একটু একটু করে কাঁপছে শরীর। আশপাশ থেকে যেন একটাই ধ্বনি ভেসে আসছে, কষ্টরা আমার পিছু ছাড়ে না কেন? কোলাহল, অস্থিরতা আর একটুখানি ব্যস্ততায় গিজগিজ করছে খাবার ঘর। সালেহাকে ওদিক থেকে এদিক ছুটতে দেখা যাচ্ছে। তরি ধীরে ধীরে টেবিলের কাছে এগিয়ে গেল। নুরি চপিং বোর্ডে শশা কাটছিল। এক পলক ওর দিকে তাকিয়ে বলল, ঘুম থেকে উঠেছো? তাহলে আমি এখনই ডাকতে যেতাম, খাবার প্রায় তৈরি। তরি কি শুনলো কি জানি, তার দৃষ্টি নুরির দাঁড়ানো টেবিলের পাশটায়। পুরো টেবিলের খাবার থেকে ওই ছোট্ট অংশ জুড়ে ভিন্ন ভিন্ন খাবার। সিদ্ধ করা দুটো ডিম, আলাদা করে সালাদ, চিকেন স্যুপ, ঝাল ঝাল করে রাধা একটা সবজি তরকারি। তরি ভাঙা স্বরে শুধালো, এসব কার জন্য ভাবি? প্রণয়ের জন্য। শাশুড়ি আমার বিশেষ আদেশ দিয়ে এগুলো বানাতে বলেছে। তরি পলক ঝাপটায়, কান্না করার ফলে চোখ দুটো ফুলে আছে। একটু ভালো করে তাকাতে চাইলে চোখের সামনে সাদা সাদা পর্দার মতো কি যেন ভেসে ওঠে। জ্বালা করে খুব, তাকাতে কষ্ট হয়। নুরির কথা শুনে সে তবু ভালো করে তাকানোর চেষ্টা করলো। টেবিলের ওইটুকু জায়গায় আবারও পরক করে নিল। কপালে ভাঁজ ফেলে বলল, ওনার আবার কি হয়েছে? যেন প্রশ্নটা করা কিংবা না জানাটা তরির বড় ধরনের অপরাধ। নুরি তৎক্ষণাৎ হাতের ধারালো ছুরিটা চপিং বোর্ডে রেখে নেত্র যুগল বড় বড় করেই তাকালো। ও মা, তুমি জানো না সকাল থেকে প্রণয়ের মারাত্মক জ্বর, বেচারা তো বিছানা থেকে উঠতেই পারছিল না। তরি শুনলো, বুঝলো। কপালের ভাঁজ তীব্র থেকে তীব্র হতে হতে একদম মিলিয়ে গেল। খানিকক্ষণ চুপ থেকে সে ছোট্ট গলায় বলল, ও। কাজের ফাঁকে ফাঁকে নুরি তরিকে দেখছিল। মেয়েটা এত মায়াবী, স্নিগ্ধ, চেহারায় কান্নার ছাপটাও কেমন ফুটে রয়েছে। কেঁদেছে নাকি? কাঁদলেও কি, শুধু শুধু জিজ্ঞেস করে লাভ নেই, বাড়তি কথা বলা শুধু। দেখি আমার ছেলেকে বসতে দাও বৌমা, খাবার দাবার আর সাজাতে হবে না, সরে দাঁড়াও। নুরির সাথে সাথে সরে দাঁড়ালো। আয়েশা খাতুন চেয়ার টেনে দিলেন। প্রণয় বসতেই মাথায় সস্নেহে হাতে বুলিয়ে দিলেন। চুলগুলো এলোমেলো করে আবারও গোছাচ্ছেন। প্রণয় কেমন কুচকানো মুখশ্রী নিয়ে বসে আছে, চোয়ালের দিকটা শক্ত করে রাখা, ভ্রু কুচকানো, চেহারা লাল লাল হয়ে আছে। মায়ের এসব যে তার ভালো লাগছে না বোঝা যাচ্ছে। তরির অত খেয়াল নেই সেদিকে। প্রণয় আসার পর তাকায়ও নি, নিজের মতোই খাচ্ছিল। কি মনে করে মাথা তুলতে দেখলো শেষের সারির 5 নম্বর চেয়ারে বসা প্রণয় তার দিকেই তাকিয়ে আছে, শান্ত, স্বাভাবিক, নিগুড়ো চোখে। কয়েক সেকেন্ড তার দৃষ্টি স্থির ছিল। তরির মনে হয়েছিল লোকটা তাকে কিছু বলতে চাইছে, এই তো বলবে এক্ষুনি। কিন্তু বাস্তবিক প্রণয় কিছু বলেনি, চুপচাপ দৃষ্টি ফিরিয়ে নিয়েছিল মাত্র। সালেহা বায়না ধরেছে সে আজকে তরির সাথে ঘুমাবে। তরি বারণ করেনি। মেয়েটা তাই উৎফুল্ল হয়ে উঠল তখন। একবারই বিছানা ছাড়লো, বালিশ ঠিক করলো, কাঁথার ভাঁজ করলো। তরি মানা করার পরেও শোনেনি। হাসতে হাসতে বলেছিল, এইটার কি কাম আপা, রোজই করি, তোমারে আমি ভালা পাই, তোমার কাম করাইতে পারলেও শান্তি। তরি আর কিচ্ছুটি বলেনি, একরাশ প্রশান্তি নিয়ে কিশোরী মেয়েটার দিকে চেয়েছিল। এর মধ্যে হাতে থাকা ফোনে মাহাদের 5-6 বার কল করাও শেষ। তরি ইচ্ছে করে কল ধরছিল না। জানালার একটু পাশে দাঁড়িয়ে এবার কল রিসিভ করলো। সালেহা যেন শুনতে না পায় এমন করে বলল, কি হয়েছে মাহাত, এতবার ফোন করছেন কেন? ওপাশ কথাবিহীন, নিঃশ্বাসের শব্দ অবশ্য পাওয়া যাচ্ছে। দ্রুত শ্বাস ফেলছে লোকটা। ফ্যানের ভন ভন আওয়াজ একদমই অল্প, ভুতুরে পরিবেশ। তরি আবারও ডাকলো, মাহাত আছেন? কথা বলছেন না কেন? নিস্তব্ধতা কাটিয়ে মাহাত প্রশ্ন ছুড়ল হঠাৎ, তুমি কি কাঁদছিলে তরি? প্রায় তৎক্ষণাৎ কলটা কেটে দেওয়া হলো। তরি কেটে দিল। ভেতর থেকে আগত নিঃশ্বাসটা ঘন করে বিড়বিড়ালো, আপনার সাথে কথা বলা বারণ মাহাত, আপনি সব বুঝে ফেলেন। মাঝরাত বোধ হয়, সময়টা জানা নেই। ঘড়ি দেখতে হবে। উদরে ক্ষুধার প্রখর আন্দোলনে টিকতে পারছে না তরি। ঘুমও আসছে না। কিছুক্ষণ বিছানার এপাশ ওপাশ করেও লাভ হয়নি। তরির বড্ড আফসোস হলো। তখন সালেহার কথা শুনে আর একটু ভাত নিলেই পারত, তাহলে হয়তো এখন আর এমনটা অসহ্য যন্ত্রণা সহ্য করতে হতো না।
তরি উঠে বসলো, বালিশের নিচ থেকে ওড়নাটা নিয়ে ভালোভাবে শরীরে ঢেকে নিল। যাওয়ার আগে অবশ্য সালেহার পানে এক পলক তাকাতে ভুলিনি। মেয়েটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কি যে আদুরে লাগছে দেখতে। রান্নাঘরের বাতি জ্বালানো, তরির স্পষ্ট মনে আছে সে বাতি নিভিয়ে ঘুমাতে গিয়েছিল। কারো কুকড়ে ওঠার সূক্ষ্ম শব্দ পাওয়া যাচ্ছে একটু একটু করে। তরি আর দেরি করলো না, দ্রুত রান্নাঘরে ঢুকতেই থমকালো সে। প্রণয় বসে আছে সাদা ঝকঝকে টাইলসের মেঝেতে, পা দুটো ছড়ানো, পিঠে ফ্রিজের দরজার সঙ্গে লাগিয়ে রাখা, মুখটা কি মারাত্মক কুচকানো। তরি অনেকটা উঁচু গলায় বলে ফেলল, আপনি মেঝেতে কি করছেন প্রণয় ভাইয়া?